हे ओ हो हे मीत ना मिला रे मन का, मीत ना मिला रे मन का, मीत ना मिला। নমস্কার আমার সকল বন্ধুদের, আমার ফলোয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের, আমার শুভানুযায়ীদের। আশা করি সুনিদ্রা হয়েছে গত রাতে। আজকে সকালের শুভ সুন্দর একটা দিন আমাদের ঈশ্বর দেখতে সাহায্য করেছে। ধন্যবাদ ঈশ্বরকে। সবাইকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, গত রাতে সুনিদ্রা দিয়েছে। আরেকটি সুন্দর দিন আমাদের দেখতে দিয়েছে আমাদের জীবন। গতকাল আমি যে ভিডিওটা করেছিলাম যে বাংলাদেশে যে মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার, যেটা মানে ভাবা যায় না। মুক্তিযোদ্ধাদের যে অত্যাচারটা তারা করেছে মুক্তিযোদ্ধাদের উপরে, জামায়াত ইসলামের এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এটা মোহাম্মদ ইউনূসের মদতপুষ্ট, জামাতি ইসলামের মদতপুষ্ট। বিএনপি অবশ্যই আছে, কিন্তু তারা ওই ইন্দ্রজিৎ মহাভারতের না রামায়ণ মহাভারতের মতো ওই ইন্দ্রজিৎ রামায়ণে মেঘের আড়াল থেকে যুদ্ধ করা, তার ঠিক মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে। ওরা অবশ্যই বাংলাদেশ বিরোধী। তারা নিজেদের ক্ষমতা চায়, কিন্তু তাদের এত সুন্দরভাবে তারা পরিকল্পনা করেছে কাজটা যে তাদের নামটা সামনে আসেনি। তো তাদের নামটা যেহেতু আসেনি, তো সেই জন্য সরাসরি আঙুল তোলা যাচ্ছে না। কিন্তু তারাও এদের সঙ্গে হরে ধরে প্রায় একই আছে দলে, কিন্তু প্রকাশ্যে আসছে না। কিন্তু দুটো যে পার্টি আছে, এই মোহাম্মদ ইউনূসের দুষ্কৃতি একদম সমাজবিরোধী রাজাকার পার্টি, জামাতে ইসলাম আর এনসিপি, এই দুটো পার্টির কিছু দুষ্কৃতিকারী, এর অধিকাংশ দুষ্কৃতি সমাজবিরোধী। এরা ওই আলোচনা সভায় গিয়ে বীর যোদ্ধা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে মুক্তিযোদ্ধা, তাদেরকে বেধড়ক মার দেয়, মার দিয়ে তাদের রক্তপাত ধরায়, মাথা ফাটিয়ে দেয়, তাদের রক্তে তাদের জামা কাপড় সব ভিজে যায়। উল্টে কি হলো দেখুন, বাংলাদেশের কি আইন শৃঙ্খলা, কি পরিস্থিতি। এর বিরুদ্ধে এখনো পর্যন্ত জনগণ বা ওদের যে সেনাবাহিনীর কথা, বাংলাদেশের সেনাবাহিনী তো ধর্তব্যের মধ্যে আসে না বিশ্বে। তাই জন্য ওখানে আমি ওই সেনাবাহিনী আমি আলোচনা করতেও চাই না, কিন্তু তারা তো একটা কিছু স্টেপ নিতে পারে। তার কারণ মোহাম্মদ ইউনূস তো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নয় আইনত, এবং সে তো নির্বাচিত সরকার নয়, ইন্টারিম গভর্নমেন্টের একটা উপদেষ্টা পদে আছে, মানে অন্তর্বর্তীকালীন। আর ওই কি বলে 85 বছর বয়স, 85+, এখনও ওই বুড়ো ক্ষমতার লোভ। যত দিন যাওয়া যায় মোটামুটি এটা বুঝছে না যে হট সিটে বসে বাংলাদেশের এই দুষ্কৃতিকারীদের, সমাজবিরোধীদের মদত দিয়ে যাচ্ছে। হাজার হাজার খুনি আসামি, দাগি আসামিদের জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছে। আর নিজেও মানি লন্ডারিং থেকে শুরু করে অনেক রকম সমাজবিরোধী কাজে তিনি যুক্ত। হাসিনার আমলে তার বিরুদ্ধে প্রচুর কেস আছে, তার বিরুদ্ধে প্রচুর মামলা আছে। হাজতবাসও বোধহয় করেছেন বলে মনে হয়। তারপরে নিজে যখন সে ক্ষমতায় পেল, সব মা 7 খুন, খুন, ধর্ষণকারী, খুনি, হত্যাকারী, অগ্নিসংযোগকারী, ঘর বাড়ি মন্দির ভাঙচুর, সব দাগি সমাজবিরোধী, তাদেরকে জেল থেকে ছেড়ে দিল, নিজেও মোটামুটি খালাস হয়ে গেল এই মোহাম্মদ ইউনূস। আর পুলিশ কি করলো, যারা আক্রমণ করলো তাদের পুলিশ কিছু করলো না।
পুলিশ কি করলো? নিরপরাধ বাংলাদেশের জাতির সমাজের গৌরব বীর যোদ্ধা 1971 সালে যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নির্দেশে স্থান কাল পাত্র পরিবার জীবন কোনো কি চিন্তা না করে ঝাঁপিয়ে পড়েছিল দেশে বাংলাদেশের স্বাধীনতার জন্য, তাদের মধ্যে যারা এই মোহাম্মদ ইউনূসের মতো বয়স তাদের এখন, তাদেরকে বেধড়ক মার দেওয়া হয়েছে, তাদের অপমান করা হয়েছে, তাদের চড় মারা হয়েছে, জুতো মারা হয়েছে, জুতোর মালা পরানো হয়েছে, হাসপাতালে ভর্তি। পুলিশ এসে কী করলো? তাদেরকেই কি আখ্যা দিল? তারা নাকি এই আক্রান্ত মুক্তিযোদ্ধারা নাকি দেশ বিরোধী চক্রান্তকারী জঙ্গি। এই অভিযোগে তাদেরকে একটা কড়া ধারায় কেস দিয়ে জেলে পুরে দিল। এই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তা এই অরাজকতা বেশি দিন থাকবে না, এর একটা মানে ফল তো পেতেই হবে। আর এদের কী করলো জানেন? এই ধরুন লতিফ সিদ্দিকী বীর যোদ্ধা, তারপরে ধরুন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, এই ধরনের অনেক সাংবাদিক এবং বীর যোদ্ধা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে ধরে নিয়ে গিয়ে নিরপরাধ তকমা দিল তারা জঙ্গি। তারা আলোচনা সভায় চক্রান্ত করে চক্রান্ত করছিল বাংলাদেশের বিরুদ্ধে বলে তাদের জেলে পুরে দিয়ে কড়া ধারা কেস দিয়ে দিল। আর লাঠিসোঁটা নিয়ে যখন প্রেক্ষাগৃহে হামলা চালিয়ে বর্ষিয়ান মুক্তিযোদ্ধাদের সভা ভণ্ডুল করে, তাদের আটকে রেখে মারধরে রক্তাক্ত এবং হেনস্থা করল জামায়াতে ইসলাম এবং মোহাম্মদ ইউনূসের গুন্ডা বাহিনী এনসিপি। অধিকাংশই ছাত্র বা ছাত্রী। এদেরকে ওই সরকারের পরিচালনা সমিতিতে বিভিন্ন রকম পদ দিয়ে বসে আছে, তার মধ্যে অনেকে আবার দুর্নম্বর করে প্রচুর টাকা কামিয়েও নিয়েছে, একটাও সৎ নয়। আর জামাত ইসলাম তো একদম পুরো জঙ্গি দল, রাজাকার, পাকিস্তান মদতপুষ্ট, ভারত বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী। তারা কখনো চায়নি যে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে স্বাধীন হোক। সেই সময় 71 সালে এই জামাতে ইসলামের প্রচুর কর্মী নেতা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যে ভারত শূন্য পার্টি ইন্দিরা গান্ধী 71 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য সেই বাংলাদেশ সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তখন বাংলাদেশ বলছি পাকিস্তানের ইয়াহিয়া খান, টিক্কা খান, নওয়াজ তো পরে বোধহয় খুব সময় চট্টগ্রামে এসে জগদীশ সিং আরোরা আর জেনারেল মানেকশার কাছে গিয়ে হাত জোর করে নতজন হয়ে কয়েক হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছিল। ভারত সভ্য দেশ বলে তাকে বাঁচিয়ে দিল, গুলি করে মেরে দিলে ভালো হতো। আজ বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন নেতাদের মন্ত্রীদের ডাকছে, ডেকে ভারতকে সাহায্য করতে চেষ্টা করছে। পারবে? বাংলাদেশের ক্ষমতা আছে? ভারত শুধু ফু দেবে, বাংলাদেশে উড়ে যাবে, পৃথিবীর মানচিত্রতে বাংলাদেশ বা দেশটা থাকবে না। কিন্তু ভারত ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাইছে না। তবে হ্যাঁ, সীমান্তে যদি ভারতের কোনো পাকিস্তানের মতো বাংলাদেশ যদি কোনো আতঙ্কবাদী বা জঙ্গি সংগঠন করার মদত দেয়, কপালে দুঃখ আছে। সেটা এবছর আমরা দেখেছি। অপারেশন সিঁদুর, ভারতের ক্ষমতাটা শুধু পাকিস্তান বাংলাদেশ দেখেনি, সারা দুনিয়া দেখেছে। সাধু সাবধান। এবার খুব দুঃখজনক ঘটনা যেটা, যে এই যে পুলিশ এসে কি করলো জানেন? মুক্তিযোদ্ধাদের আর
তাদের সমর্থকদের এই গত বৃহস্পতিবার আটক করে পুলিশের ভ্যানে তুলে নিয়ে চলে গেল। আজ এর আগে আমি ভিডিওটা যেটা করেছিলাম, এটা তার দ্বিতীয় সংস্করণ। এরপরে কি হলো? এরপরে যেটা হলো যে গোটা দিন এইসব সাংবাদিকরা কি দোষ করেছে? তাদের অপরাধ, তারা কেনই আলোচনায় গেছে? তাদের পেশার দায়বদ্ধতা নিয়ে তারা সেই আলোচনাটাকে কভার করতে তারা গেছে। এর উগ্রপন্থী, তাদেরকে বেধড়ক মারা হয়েছে, তারপরে পুলিশ তাদের থানায় ধরে নিয়ে গিয়ে সারাদিন বসিয়ে রেখেছে, সেখানে অকথ্য গালিগালাজ করেছে। থানার মধ্যে এই জামাত ইসলাম এবং এনসিপির দুষ্কৃতিকারীরা অবাধ যাতায়াত। পুলিশ সেনাবাহিনী পর্যন্ত ভয়ে কাঁপে, বাংলাদেশের সেনাবাহিনী। তো বাংলাদেশের সেনাবাহিনী এদের যদি নিয়ে ভয় পায়, বহিঃশত্রুদের সঙ্গে কী করে লড়াই করবে? বাংলাদেশকে বাঁচাবে কি করে? ওই নামে মাত্র বাংলাদেশ সেনাবাহিনী আছে, এটা আমার একটা মানে ব্যক্তিগত ধারণা। আর এদেরকে কি করেছে জানেন? গোটা দিন আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে কমপক্ষে 16 জনকে গ্রেপ্তার করেছে। আর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী কঠোর ধারায় মামলা দেওয়া হয়েছে। শুক্রবার এদের ঢাকার মুখ্য নগর দায়রা আদালতে তুলে পুলিশ জানায়, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শিরোনামে গোল টিভির বৈঠকের আয়োজন করে এই জঙ্গিরা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সশস্ত্র উপায়ে সরকার উচ্ছেদের চক্রান্ত করেছিলেন। আশা করি কথাটা বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি কি অবস্থা। আর বাংলাদেশের আইন আদালত, সে তো কহতব্য নয়, না বলাই ভালো, লজ্জা লাগবে। কটা ম্যাজিস্ট্রেট বিচারকের মাথায় ঘাড়ে কটা মাথা আছে যে আইনত বিচার করবে? গর্দান চলে যাবে বিচারকদের। ওই জন্য থোর বুড়ি খাড়া বড়ি থোর। কোনো তদন্ত নেই, কোনো সুশাসন নেই, আর আইনত কোনো আইনের প্রয়োগ নেই। যাকে তাকে ইচ্ছা মতো ধরছে। যদি মোরা জন্ম করে যে আমার দেশের শত্রু, আমার দলের শত্রু, আমাদের শত্রু, মোহাম্মদ ইউনূসের শত্রু, ঢুকে দাও জেলে। আর আইন আদালত বিচার সব এদের হাতে। এরা যা বলবে বিচারটি সেই রায়টাই দেবে। প্রাণদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে আর সব অন্যান্য জিনিস। এবার যেটা বলছিলাম আমি, যে বিচারক এই ধৃত 16 জনকেই জেল হেফাজতে পাঠিয়েছে। বিচারকের এটাই দায়িত্ব। সুবিচার হলে কি পারত? আইনত কি তাই হয়? যা কিছু অভিযোগ দিলাম আর আমরা অভিযুক্ত হয়ে গেলাম? কোনো তদন্ত নেই, কোনো ইনভেস্টিগেশন নেই। এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। আর তবে পুলিশের মামলায় সবাই যে মব সন্ত্রাস চালানোর দুষ্কৃতীদের সম্পর্কে একটা কিছু বলা হয়। তার কারণ জামাত ইসলাম এবং এই যে এনসিপি ছাত্র সংগঠন দুষ্কৃতিকারী, অবশ্যই দুষ্কৃতিকারী। এরা হচ্ছে বাংলাদেশের এখন হর্তা কর্তা বিধাতা। আর এদের ভয়ে এরা যা বলছে, মোহাম্মদ ইউনূস 85+ একজন বৃদ্ধ, সে নড়তেও পারে না, চড়তেও পারে না, প্রচণ্ড অর্থশালী, সৎ পথে রোজগার করছে কিনা সন্দেহ আছে। যা বলছে তাই শুনছে। ভাই, আমি গদিতে বসতে পারলেই হল। ওর এখন ইচ্ছে একটু প্রেসিডেন্ট হওয়ার, এই বৃদ্ধ বয়সে। জানি না তার এই উদ্দেশ্যটা, মনোভাবটা, তার ইচ্ছাটা সফল হবে কিনা। আচ্ছা, এই একটা ব্যাপার হলো। আর একটা ব্যাপার হলো কি, যে
বিচারকরাও তা জানতে চেয়ে সরকারকে বিব্রত করেনি। বিচারকদের জানা উচিত ছিল যে কি এমন অপরাধ করেছে, কি প্রমাণ আছে। এই মুক্তিযুদ্ধের এককালে 1971 সালে যারা দেশের জন্য লড়াই করেছে তারা জঙ্গি হতে পারে, তারা সন্ত্রাসবাদী হতে পারে? বিচারকের সাহস হয়নি, ক্ষমতা হয়নি। শুধু একজন বিচারক নয়, বিচার ব্যবস্থার কথাই বলি। বাংলাদেশের বিচার ব্যবস্থার কোনো ক্ষমতা নেই সরকারকে হলফনামা দিয়ে জানতে চাইবে। এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। এই দেশটা কতদিন টিকবে, বা এই মোহাম্মদ ইউনূস বা তার সাঙ্গপাঙ্গ জামায়াত ইসলামরা কতদিন টিকে থাকবে, সেটা সময় বলবে। আর আরেকটা কথা হচ্ছে যে কেবল হামলাকারী জামায়াত কর্মীদের হাতে দীর্ঘক্ষণ হেনস্থা হওয়ার পরে গ্রেপ্তার হওয়া টাঙ্গাইল বলে একটা জায়গা আছে, খুব বিখ্যাত জায়গা টাঙ্গাইল বাংলাদেশে। ওই টাঙ্গাইলের বীর যোদ্ধা লতিফ সিদ্দিকী, বিখ্যাত লোক, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, এদিন ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকার করেন। তিনি ওকালতনামায় সই করতে অস্বীকার করেন। তার মৃত্যু ভয় নেই তো? যে লোকটা 40 বার জেলে গেছে, একদম সামনে থেকে লড়াই করেছে পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে বন্দুক নিয়ে, কিসের ভয় তার? খুব বড়জোর হলে মরে যাব। তাকেও গায়ে হাত তুলেছে, হেনস্থা করেছে। এর মধ্যে গত ভিডিওতে আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও আছে। আমি 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তো এত মোবাইল বা এত মিডিয়া যুগ ছিল না, তাহলে আমি পুরো ভিডিওটা করতে পারতাম। আমি ঘুরে ঘুরে দেখেছিলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিবার নিয়ে গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু একটা ছবি আমার স্টিল ছবি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস, দোতলা বাস, সেই বাসে উঠছি ফ্যামিলি সহ, সেটা একটা ছবি আমি দিয়েছি। আর অন্যান্য ছবি কিছু আছে, স্টিল ছবি। ভিডিও আমি করতে পারিনি, কারণ তখন আমার এখন উন্নত আমার কাছে কোনো ক্যামেরা ছিল না। আমি ঘুরে ঘুরে দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে মুক্তিযুদ্ধের সূত্রপাত, মুক্তিযুদ্ধের 1971 সালে পীঠস্থান, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কোনায় কোনায় স্মৃতি, গুলির দাগ, হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেখানে ছাত্রদের পাখানা দ্বারা, স্টুডেন্টদের রক্ত, স্টুডেন্টদের কীভাবে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছিল, অধ্যাপকরা মরেছিল, মারা গিয়েছিলেন সেই সময় তৎকালীন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সব পৃথিবীর মিউজিয়ামে রাখার মতো একটা ইনস্টিটিউট, আজকে তার কী অবস্থা, কী পরিণতি! পড়াশোনা হয় বলে মনে হয় না। তো দুঃখ লাগে খুব, নিজের চোখে দেখে এসেছি। তখন 1971 সালে, তখন তো আমি খুবই ছোট, যতটুকু মনে পড়ে টুকটাক। তখন বাবা চাকরি করতেন জলপাইগুড়িতে, নকশাল পিরিয়ড, সেই সময়ের কথা বলছি। তখন ব্ল্যাক আউট হয়ে যেত। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় নিয়ে আমি একটা ভিডিও করব, তার জীবনে নিয়ে। সশ্রদ্ধ দেবদুলাল বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত রেডিও ঘোষক, সাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশে খুব জনপ্রিয় মানুষ একজন। মানে মিনিটে মিনিটে তিনি বাড়ি না গিয়ে ওই স্টুডিওতে রাত কাটিয়ে তিনি দিনের পর দিন যুদ্ধের বিবরণটা দিয়ে গিয়েছিলেন সেই সময়। তখন তো এত মিডিয়া যুগ ছিল না, এত উন্নতও ছিল না। তো এইটুকু মনে আছে। ইন্দিরা গান্ধী সৈন্য পাঠালো পাকিস্তানের বিরুদ্ধে, ব্ল্যাক আউট হয়ে গেলো, প্রত্যেকটা গাড়ির লাইটের অর্ধেকটা কালকাতা দিয়ে ঢাকা থাকত। 7টা-8টার পর থেকে রাস্তাঘাটে লাইট জ্বালানো নিষেধ ছিল। সেই 1971 সাল, 70-71 সালে সেই স্মৃতিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে মোহাম্মদ ইউনূস। এত রাগ! তুমি আজকে বাংলাদেশে বসে আছো, খাচ্ছ দাচ্ছ, কোটি কোটি টাকা রোজগার করছো, কার দৌলতে, কার জন্য, কার আশীর্বাদ? এই স্বাধীনতা যোদ্ধাদের, এই মুক্তিযোদ্ধাদের দয়াতে, করুণাতে আজকে তোমরা বসে খাচ্ছ, বেঁচে আছো তোমরা। আজকে স্বাধীন বাংলাদেশের যে স্বাধীনতা, যার সুবিধা তোমরা আজকে ভোগ করছো, তাদেরকে লাঞ্ছনা করছো, তাদের গায়ে হাত তুলছো, তাদেরকে মারছো, তাদেরকে খুন করছো, তাদের রক্তপাত করছো। ধিক ধিক! এই জামাত ইসলাম এবং
এনসিপি দুষ্কৃতিকারীদের, টেক মোহাম্মদ ইউনিস আপনাকে, অযোগ্য একটা ব্যক্তি, নোবেল পুরস্কার পেয়েছে, খুঁটির জোর আছে বলেই নোবেল পুরস্কার পেয়েছে। আর তিনি প্রশ্ন করেন, আমাকে জামিন দেওয়ার ক্ষমতা যে আদালতে নেই, আমি তার কাছে জামিনের আবেদন জানাবো না। আব্দুল লতিফ, উনি সরি লতিফ সিদ্দিকী, তিনি এইভাবে বলেছেন, আমি ওকালতনামা সই করব না, আর আমাকে আমি জামিন আর যোগ্য ধারায় আমাকে ধারা দিয়ে আমাকে আটক করা হয়েছে, কিন্তু আমি জানি বিচারক বা বিচার ব্যবস্থার ক্ষমতা নেই আমাকে জামিন দেওয়া, কিন্তু আমি জামিনযোগ্য কোনো অপরাধ করিনি, বা অযোগ্য তো দূরের, জামিন অযোগ্য তো অনেক দূরের কথা, তাই আমি ওকালতনামা সই করা না করা আমাদের সমান। বঙ্গবীর কাদের সিদ্দিকীর দাদা এই লতিফ সিদ্দিকী, শেখ হাসিনার মন্ত্রী থাকার সময় ধর্ম ব্যবসা নিয়ে একটা মন্তব্য তিনি করেছিলেন, আর ধর্মান্ধদের চটিয়েছিলেন বলে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যে অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং লতিফ সিদ্দিকী সহ 16 জন ধৃতকেই পুলিশ পিচমরা করে, দেখুন পিচমরা করে কি অবস্থা, হাত করা পরিয়ে শুক্রবার কোর্টে তোলে। এটা কি পারে একজন, যতক্ষণ অভিযোগ প্রমাণিত না হচ্ছে, এইভাবে কোনদিন কাউকে পিচমরা করে, এটাকে দাগি আসামি, এটাকে মার্কড ক্রিমিনাল, পিচমরা করে নিয়ে গেছে, হাত করা পড়িয়েছে, বা পিছনে হাত দুটো বেঁধে তাদেরকে আদালতে উপস্থিত করেছে। তাহলে দেখুন বাংলাদেশের বিচার ব্যবস্থার কি পরিস্থিতি, কি আইন, এটাই আমি তুলে ধরার জন্য আজকে ভিডিওটা আমি করছি। সেদিন করেছিলাম মারপিট হয়েছিল, কীভাবে অত্যাচার করেছিল, এবার এটা হচ্ছে তার শেষ পরিণতিটা কী হলো, সেটা আপনাদের বোঝানোর জন্য আমি করছি এই ভিডিওটা। আর লতিফ সিদ্দিকীর মুখে আগাগোড়া ছিল তাচ্ছিল্যের হাসি, তাকে মারছে, তার গায়ে হাত তুলছে, তাকে অকথ্য গালিগালাজ করছে, ভাষার অযোগ্য, ছাপার অযোগ্য, বলার অযোগ্য, তিনি কিন্তু হাসি মুখে সেগুলো শুনে যাচ্ছেন, তাচ্ছিল্য সুরে উপেক্ষা করছে, উপায় নেই। আর বলছে, হয়তো মনে মনে বলছেন প্রভু যিশুর মতো, যখন তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, যে প্রভু এরা কি করছে, কি পাপ করছে এরা জানে না। আমার মনে হয় সেই তুচ্ছল্য হাসির মাধ্যমে হয়তো লতিফ সিদ্দিকীও ঠিক এই ধরনের কোনো কথা বলেছিলেন, যে কাকে তুমি অত্যাচার করছো আর কি করছো নিজেও জানো। এই হচ্ছে ব্যাপার। আর জামায়াতি, ওই বৃহস্পতিবার এই জামায়াতি ইসলামের যে দুষ্কৃতিকারীরা বা এনসিপি যে দুষ্কৃতিকারী, এনসিপি তো মোহাম্মদ ইউনূসের একটা গুন্ডা বাহিনী নিজে তৈরি করেছেন, এবং যখন তাকে ঘিরে অকথ্য গালাগালি করছে তখনও মুখে হাসি নেই, তিনি একটা চেয়ারে বসেছিলেন আর হাতটা তার পিছমরা করে বাঁধা। আইনের অধ্যাপক হাফিজুর রহমান বলেন যে তাদের সন্ত্রাসবাদী সাজিয়ে মিথ্যা মামলা করেছে সরকার, ক্ষতিপূরণ দাবি করে তিনি এই ইউনিস সরকারের বিরুদ্ধে মামলা করবেন। জানি না মামলা করলে তার কী প্রতিফল হবে, কারণ বাংলাদেশে আইন বলে কিছু নেই, আইন ব্যবস্থা বলে কিছু নেই, এটা একদম ধরে রাখুন। এই বিচারকরা যে অন্যায়ভাবে সরকারের ভয়ে, নিজেদের প্রাণের ভয়ে যে রায় দিচ্ছেন, রাতে কি ঘুমাতে পারেন তো? বিবেকে তো বাজে যে আজকে আমি যে একটা নিরপরাধ মানুষকে আমি আজকে শাস্তি দিচ্ছি, এটাকে আমি ঠিক করলাম বিচারকের আসনে বসে? আমার মনে হয় বিবেক দংশনে ওই বিচারকরা মনে হয় রাতে কি ঘুমাতে পারেন? প্রশ্ন থাকবে, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকবে। আর হচ্ছে আপনার, তিনি যেটা বলেছেন যে ঘটনাচক্রের তারই সহকর্মী, এই সাংবাদিকের সহকর্মী হাসিব নজরুল এখন সরকারের
আইন উপদেষ্টা, দেখুন তারও হাত পা বাঁধা, কিছু করার নেই। আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিক এই মজরুল আলম তার হাতের হাতকড়া তুলে ধরে বলেন, আমাদের উপরে সন্ত্রাস চালানো হলো, অথচ আমাদেরই সন্ত্রাসবাদী সাজানো হলো। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, কি মনে হয় আমরা সন্ত্রাস করতে পারি? বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছেন, তাদের সঙ্গী বলে আমিও সন্ত্রাসবাদী? সাংবাদিকের প্রশ্ন। সেখানকার উপস্থিত অন্যান্য সাংবাদিকদের তিনি এই প্রশ্নটা করছেন। আর শুধু লতিফ সিদ্দিকীকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন কিছু বলার আছে কিনা, তিনি জবাব দেন, না, বাক্কা বেটা। একটা মুক্তিযোদ্ধা এরকমই হওয়া উচিত। আক্রমণকারীদের ছেড়ে আক্রান্তদেরই ধরে এনে সন্ত্রাসের মামলা দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়েছে, হতে বাধ্য। জনসাধারণ, বুদ্ধিজীবীরা ছেড়ে দেবে না, খালি সময়ের অপেক্ষা। দেখতে থাকুন। এর আগে আমি প্রচুর ভিডিও করেছি এই বাংলাদেশকে নিয়ে, কিভাবে বুদ্ধিজীবীদের, শিল্পীদের, গান, অভিনয়, চলচ্চিত্রের অভিনেত্রী বা অভিনেতাদের কিভাবে জেলে ঢুকিয়েছে, হেনস্থা করেছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিরোচিত আমাদের অনেক লেখকের, সাহিত্যিকের বাড়ি, যারা বাংলাদেশের অধিবাসী ছিলেন আগেকার, সেই বাড়িগুলোকে স্মৃতি হিসেবে বাংলাদেশ সরকার শেখ হাসিনার সময় গ্রহণ করে সেগুলোকে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছিল, সেকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। যেখানে বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি আমি গিয়েছি, ভেতরে আমাকে ফটো তুলতে দেওয়া হয়নি, আমি অনুমতি নিয়ে কিছু ফটো তোলার চেষ্টা করেছিলাম ধানমন্ডিতে। আমার কাকার বাড়িতে ছিলাম আমি, ধানমন্ডি ডিলু রোডে 2 মাস। পুরো ঢাকাটা আমি চত্বর দিয়ে ঘুরেছি, আমি একদম ছত্রে। সেই ফটোগুলো আমি ভিডিওতে দিয়েছি। আমি বরিশাল থেকে শুরু করে, চট্টগ্রাম থেকে শুরু করে, কক্সবাজারের সমুদ্র থেকে শুরু করে, পার্বত্য এলাকা। ছোটোবেলাতে ঘোরার নেশা তো। আর আমার যে ব্লগগুলো ছিল, আমার আগে একটা ইউটিউব ছিল, সেটা একটা অজানার কারণে বন্ধ হয়ে গেছে। প্রচুর ওখানে আমার ভ্রমণকারী ব্লগ ছিল বিভিন্ন জায়গা। তাই আমি বলি, যদি ঈশ্বর আমাকে মারতে চায়, যদি মৃত্যু হয়, আমার জন্য পাহাড়ে করে মৃত্যু হয়, বরফের করে মৃত্যু হয়, প্রকৃতির করে মৃত্যু হয়। এটা আমার একমাত্র ইচ্ছে। আমার জন্য কোনো পোড়ানো হোক, কবর দেওয়া হোক, শ্রাদ্ধ হোক, যেন করা না হয়। এটা আমার জীবিত অবস্থা একটা ইচ্ছে। আর বাকিটা তো ঈশ্বরের হাতে। আর যাই হোক, এটা বলতে বলতে অন্য একটা প্রসঙ্গে চলে গেলাম। তারপরে কি যা হয়েছে জানেন, যে মুক্তিযোদ্ধারা সংবিধান এবং মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি রুখতে মঞ্চ 71 তৈরি করেছেন, তাদের মারধর করে সভা ভণ্ডুল করে দেওয়ার পরে পুলিশ তাদেরই তুলে নিয়ে যাওয়ায় অনেকে ভেবেছেন হামলা থেকে বাঁচতে বা হামলা থেকে বাঁচাতে পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে জঙ্গি সাজালো, তখন অনেকেই দাবি করতে শোনা গেল সরকারের মাথাদের নির্দেশে এই কাজ। ডেফিনেটলি তাই, নিশ্চয় নয়, একদম স্পেসিফিকলি ব্লেম to the unionist government. All these things has been taken place by the instruction of the interim government of Bangladesh. There is no doubt, no any dispute, no any question. এটা তো ঘটনা। সরকারের মদত না থাকলে এই হামলাটা জামাত ইসলাম বা নাগরিক এনসিপি, নাগরিক পার্টি, তাই তো মনে হয়। এরা এত বড় জঘন্য কাজ করতে পারে? আরও জঘন্য কাজ করেছে, এই মন্দির টন্দির পুড়িয়ে দেওয়া, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, কাউকে বাদ দেয়নি। আর ধর্ষণ তো একদম খোলামকুচি ব্যাপার। তোলাবাজি, যাকে থেকে ধরে তোলাবাজি করেছে, ঘর দৌড় জ্বালিয়ে দিয়েছে।
নাস্তানাবুদ করে দিয়েছে। অপরাধ কি তাদের? তারা বাংলাদেশি নাগরিক, বাংলায় কথা বলেন। জামাত ইসলামী বা বিএনপি বাংলাদেশে বা এই যে মোহাম্মদ ইউনিস, তারা কি ভাষায় কথা বলে? বাংলা ভাষায় তো কথা বলে না। আমি তো বাংলাদেশে 2 মাস গিয়ে দেখেছি, ওখানে তো বাংলা ভাষায় আসল ভাষা। জাতীয় সঙ্গীত কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমি বাংলাদেশের সোনার বাংলা স্টুডিওতে ভেতরে গিয়েছিলাম, যেহেতু আমার কাকু একটা প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তার ইয়েতে সৌজন্যে, তার সাহায্যে আমি বাংলাদেশের ওই স্টুডিওর ভেতরে গিয়ে দেখেছি, যেখান থেকে লাস্ট একজন বক্তৃতা করে দিয়েছিলেন যে মুজিবের হত্যা করা হয়েছে। সেটা অনেক পরে অবশ্য। তো অনেক স্মৃতি বিজড়িত আছে। বাংলাদেশের মিউজিয়ামের সামনে আমি অনেক ফটো তুলেছি, সেখানে সব সেই মুক্তিযুদ্ধের যুদ্ধাস্ত্র আছে। যাই না সেটা এখন কি পরিস্থিতি আছে, ধ্বংস করে দিয়েছে কিনা বলতে পারছি না, মনে নেই ঠিক, হয়তো করেও দিতে পারে। কারণ সব যখন ভেঙে একদম তছনছ করে দিয়েছে, কোনো স্মৃতি রাখতে চাইছে না। 1971 সালে মুক্তিযুদ্ধের সংগ্রামী মুক্তিযোদ্ধাদের জামা প্যান্ট থেকে শুরু করে, বর্দি থেকে শুরু করে, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে, আর যাবতীয় যেখানে থরে থরে সাজানো ছিল, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আমি সেই ফটো আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। আছে কি না সেইগুলো আমার ঠিক মনে নেই, বলতে পারছি না। কিন্তু এইটুকু বলতে পারি, ধানমন্ডিতে এত বড় বিশাল বঙ্গবন্ধুর বাড়ি, সেটা তো ভেঙে দিয়েছে, দেখেছেন আপনার ছবি। কত নক্কার জন্য পারে কি? আমার বিরোধী পক্ষের কোনো মানুষের কোনো স্মৃতি ধ্বংস করার অধিকার কি আমাদের আছে? বাংলাদেশে আছে, এটা করা হয়েছে। জানি না এই প্রতিকার বাংলাদেশবাসীরা পরে নেবে কিনা। আর যেটা বলছিলাম, যে মুক্তিযোদ্ধারা এই সংগঠনে যুক্ত, তারা কেউই আওয়ামী লীগের সঙ্গে নেই, কিন্তু তারা কেউ আওয়ামী লীগের সদস্য নয়। তার সম্পূর্ণ আলাদাভাবে তারা ওই সংগঠনটা তৈরি করেছে। যে সংবিধানটা তৈরি করতেছে তার বিরুদ্ধে, যেটা মোহাম্মদ ইউনিস তার নিজের স্বার্থে করছে, এই সংবিধান টিকবে না, এটা আপনি আপনার লিখে রাখুন। আর কি করা হয়েছে, তারপরেও আওয়ামী লীগের পক্ষে এদিন বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউনিস গ্যাং রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার পর থেকে দেশবাসী প্রত্যক্ষ করছে যে এরা মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানিত, অপমানিত ও লাঞ্ছিত করে আসছে। একদম ঘটনা। এর বাইরে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমি বলছি না। যেন তাদের প্রধান টার্গেট হলো মহান মুক্তিযুদ্ধ। দ্বিতীয়বার তারা স্বাধীন করেছে এই জুলাই মাসে, হাসিনাকে তাড়ানোর জন্য। আর কি করেছে, যে বৃহস্পতিবার রিপোর্টার্স ইউনিটি সভাগৃহে মব সন্ত্রাসের পরে সরকারের পদক্ষেপ নিয়ে বলা হয়েছে, এ যেন শিষ্টের দমন, দুষ্টের পালন। একদম 100% অ্যাবসলিউটলি কারেক্ট। আর যাদের দলটির ঘোষণা, যে যাদের বীরত্ব, সাহস এবং আত্মত্যাগে আমরা স্বাধীন দেশ পেলাম, জাতি সেই শ্রেষ্ঠ সন্তানদের অসম্মান এবং অপমান বাঙালি জাতি মেনে নেবে না। বাংলাদেশ একদিন এর জবাব দেবে, ডেফিনেটলি দেবে। দেখে নেবেন, ডেফিনেটলি দেবে। অন্যায় অবিচার বেশি দিন চলে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আমরা মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে, পাল সাম্রাজ্য থেকে শুরু করে আমরা দেখে এসেছি ইতিহাসে। তারপর তো পলিটিক্যাল ভাবেও তো দেখেছেন, অনেক পার্টি 30 বছর 25 বছর দাদাগিরি করে নিশ্চিহ্ন হয়ে গেছে, মানুষ তাদের আর ভোট দেয় না। এটাই হবে, এটা হতে বাধ্য। যত তোলাবাজ, যত সমাজ বিরোধী রাজনৈতিক কর্মী থেকে নেতা থেকে শুরু করে
শাস্তি তাদেরও আসবে, মনে রাখবেন। আচ্ছা, আজ এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমার ফেসবুক একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলোটা করে দেবেন। আর যা কিছু বক্তব্য আছে আমার ইনবক্স খোলা আছে, আমি চেষ্টা করি। এই কাল পরশু কিছু উত্তর আমি দিতে পারিনি, কিন্তু ব্যস্ত ছিলাম একটু ব্যক্তিগত কাজে, তাই উত্তরটা দিতে পারিনি, আমি দেব। তো আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমার জীবনের পাথেও এই ভিডিও করা, আর কিছু আমার দাবি নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।